আজকে একটা র্যান্ডম টপিক নিয়ে কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে ইউটিউবে মাঝে মাঝে আমি অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো দেখি। তো সেরকমই একটা ইনফরমেটিভ ভিডিও দেখার সময় ক্যাপশনে আমার চোখটা আটকে যায়, সেটা হচ্ছে বার্ডেন অফ বিং ঐশ্বরিয়া রায়। এটা ক্যাপশনটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে কেন ক্যাপশনটা ইউজ করা হয়েছে, কারণ এই বিষয়টা আমার মাথায় ঘুরতো। তো ভিডিওটা দেখার পর দেখলাম যে সেখানে আসলে আমি যেভাবে চিন্তা করতাম সেই চিন্তাগুলোকে, এলোমেলো চিন্তাগুলোকে খুব গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ভিডিওটাতে। তো দেখে আমার মনে হলো যে সেখান থেকে ছোটোখাটো কোনো ইনফরমেশন যদি আমি একটু শেয়ার করতে পারি, যারা হয়তো এই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য। ঐশ্বরিয়া রায় আসলে কে সেটা আমরা সবাই জানি, বিউটি উইথ ব্রেন। এই পুরো বিষয়টার যদি পারফেক্ট উদাহরণ থাকে তাহলে সেখানে ঐশ্বরিয়া রায় একজন। তো এখানে আমরা জানি যে তারা যখন পার্টিসিপেট করে সেখানে সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রায় খুবই একদম হার্ড একটা কম্পিটিশনের ভিতর দিয়ে যায়। তাদের খুবই অল্প কিছু পয়েন্টের জন্য তারা ফার্স্ট এবং সেকেন্ড এরকম একটা পজিশনে যায়। সেখানে অল্প পয়েন্টের জন্য যখন ঐশ্বরিয়া রায় সেকেন্ড পজিশনে যায়, সে কিন্তু একদমই মন খারাপ করে নাই। সে প্রচণ্ড পজিটিভ ছিল সেই সময়টাতে। এবং আমরা জানি তার প্রত্যেকটা কার্যকলাপে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি একটা পজিটিভ মানুষ। উনি এবং সুস্মিতা সেন দুইজনে আসলে কেন এত কম্পিটিটর বেশি ছিল সেটা আসলে তাদের কাজ, তাদের কথাবার্তা দেখলেই বোঝা যায়। দুইজনই একদম পারফেক্ট ম্যাচ বলা যায়। সেখানে আসলে কাকে আমি আগে রাখবো কাকে পরে রাখবো এটা জাজ করা খুবই টাফ। কিন্তু যদি আপনি লাইফের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সেখানে ঐশ্বরিয়া রায়ের সৌন্দর্যকে মানুষ এতটা গ্লোরিফাই করেছে যে সে যে একজন পার্সন, তার লাইফে যে শান্তির দরকার, তার লাইফের যে একটা ব্যাপার আছে সেটাকে না মানুষ কখনো নোটিসই করে নাই। কিভাবে? যদি আপনি প্রথমে দেখেন সালমান খানের সাথে তার সম্পর্ক ছিল, সেখান থেকে নানা রকম অ্যাবিউসিভ আচরণের পর সে সম্পর্কটা থেকে বের হয়ে আসে এবং সেখানে সালমান খান এমনও একটা অবস্থা ক্রিয়েট করে যে সে ব্রেকআপ করার জন্য, মানে ঐশ্বরিয়া রায় যে ব্রেকআপ করে সেটার উপর রাগ থেকে ঐশ্বরিয়া রায় পরবর্তীতে আর কোনো কাজে গেলেই তাকে সেখানে ঝামেলা পোহাতে হতো। কেমন? ধরেন সেখানে অন্য কোনো কোয়ার্টিস্টের সাথে সালমান খানের রাগারাগি করে বলতো এর সাথে ঐশ্বরিয়ার রিলেশনশিপ আছে, এইসব বলে সেটে গিয়ে ঝামেলা করতো, যার জন্য ঐশ্বরিয়া রায়কে কেউ আর কাজে নিতে চাইতো না। কারণ এই ঝামেলাগুলো কে নিবে? কারণ একটা মুভি বানানোর জন্য তো প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, অনেক আর্টিস্টদের ব্যাপার থাকে, তাদেরও ক্যারিয়ারের ব্যাপার আছে, তো কেউ তার সাথে কাজ করতে কমফোর্টেবল ফিল করতো না। এই যে একটা টক্সিক অ্যাবিউসিভ একটা সম্পর্ক তাকে এতটা তার ক্যারিয়ার থেকে পিছিয়ে দিল, তারপরেও এই মানুষটা শুধুমাত্র তার সৌন্দর্য, তার মেধা দুটো একসাথে দিয়ে সামনে বারবার এগিয়ে গেছে, বারবার পিছিয়ে গেছে, আবার বারবার এগিয়ে গেছে। তো ফাইনালি সালমান খানের সাথে যখন ক্যাটরিনা কাইফের রিলেশনশিপ হয় তখন ব্যাপারটা থেকে সালমান খান আর মাথা ঘামায় না, তখন দেখা যায় ঐশ্বরিয়া রায় আবার সামনের দিকে আগাতে পারে। কিন্তু তার লাইফে এই যে অযথা ড্রব্যাকটা আসলো, অযথা তাকে পিছনে টেনে ধরা হলো, এই জন্য কি সে দায়ী ছিল? একটা সম্পর্ক তাকে কতটুকু টেনে পিছনে নামালো। ওকে ফাইন, সেটার পর যখন সে সামনে এগিয়ে যাচ্ছিল তখন যেভাবেই হোক বিভিন্নভাবে তার বিয়ে হয় অভিষেক বচ্চনের সাথে। এখন সেই জায়গায় যখন দেখা যায় যে অভিষেক বচ্চনের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের ক্যারিয়ার এত বেশি আপলিফটেড ছিল, সেখানে অভিষেক বচ্চন খুব একটা জায়গা করে নিতে পারে নাই। এবং সেই জিনিসটা নিয়ে যতটা আর কি মিডিয়াতে আসে, যেটা নিয়ে তাদের মধ্যে অনেক প্রবলেম হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি দেখবেন যে ঐশ্বরিয়া রায় সবসময় অভিষেক বচ্চনকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, এই বিষয়গুলো থেকে আসলে ব্যাপারটা কিভাবে বের হচ্ছে যে একটা মানুষ তার সৌন্দর্যের জন্য দেখা যাচ্ছে পাপ্পারাজিরা বা বিভিন্ন মিডিয়া শুধুমাত্র অভিষেক বচ্চনকে বলছে সাইডে গিয়ে দাঁড়াতে, ঐশ্বরিয়া রায় শুধু ছবি তুলবে বা তার ইন্টারভিউ নেবে। এই জিনিসটা একজন হাজবেন্ড হিসেবে বা একজন কোয়ার্টিস্ট হিসেবে তার গায়ে লাগতো এবং ইম্প্যাক্টটা পড়তো তাদের ফ্যামিলি লাইফে। এইসব করতে 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 যত আমরা শুনেছি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এই সেই শুনতে শুনতে একটা পর্যায়ে এখন আমরা দেখছি যে ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে ওই রকম একটা ব্যাপারে টার্ন নিয়েছে। তো এই যে মানুষটা, তার যে একটা লাইফ, সেই লাইফটাই সে আলটিমেটলি খুব কাছের, খুব ক্লোজ মানুষ খুব একটা হয়তো পেল না, পেয়েও হয়তো সে একটা পিসফুল সংসার জীবন করতে পারলো না। অন্যদিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে ঐশ্বরিয়া অনেক লাভিং একজন ডটার, লাভিং একজন ওয়াইফ, লাভিং একজন মা, আপনি যাই বলেন না কেন, ভালো একজন অভিনেত্রী, দেখতে সুন্দর, কি নাই তার মধ্যে? অথচ শুধুমাত্র হয়তো তার লাইফটার কোনো একটা ব্যালেন্স কোথাও একটা গিয়ে হচ্ছে না। এখন আপনি এই জায়গায় দাঁড়িয়ে তার লাইফটা ব্যালেন্স করার চেষ্টা করেন, আপনি কি বুঝতে পারবেন যে কিভাবে এই লাইফটাকে আপনি ব্যালেন্স করতে পারতেন? লাইফটা, আমাদের লাইফটা আসলে তাই, যখন আমরা পার হয়ে যাই ওই সময় কিন্তু আমরা বুঝতে পারি না কি করলে ভালো হতো, কোন মানুষটা ভালো হতো, কোন ফ্রেন্ডটা আমার লাইফে ভালো হতো, এগুলো বোঝা পসিবল না।
আমাদের লাইফের স্টোরিটা ডিফারেন্ট। ধরেন আপনার লাইফে অনেক কিছু করেছেন, অনেক অ্যাচিভমেন্ট আছে, আপনি অনেক দেখতে ভালো, আপনার বিউটি উইথ ব্রেন বলতে যা বোঝায় এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আছে, সেটা ধরেন আপনার আছে। তারপরেও কোনো কিছু কি গ্যারান্টি আছে যে আপনি আপনার লাইফটাতে সেই সব কিছু পাবেন যে সব কিছুর জন্য আপনি রেসপন্সিবল? মানে আপনি ভালো মানুষ, আপনার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, আপনার জন্য কোনো কিছু নষ্ট হচ্ছে না, কিন্তু খেয়াল করলে দেখবেন অনেক ক্ষেত্রেই এই সমস্ত কিছু ক্রিয়েট না করেও মানুষকে অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়। ঐশ্বরিয়ার জীবনটা ঠিক তাই। এই জীবনটা যদি আমরা দেখি তাহলে এই জীবনটাকে আপনি কিভাবে ফিক্স করতে পারতেন? ফিক্স করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে কিভাবে কি ঠিক করা যেত, তার ভুলটা কোথায় ছিল। এটাই আমাদের জীবনটা আসলে এরকমই একটা কিছু যেখানে আসলে অনেক কিছু আনসার্টেন। আরেকজনের জীবনের সাথে আমাদের জীবন মিলবে না, প্রত্যেকটা মানুষের জার্নি ডিফারেন্ট হবে। আমরা অনেক সময় বলি যে হয়তো আমি এনাফ গুড না, আমি হয়তো অনেক কেপেবল না, তার জন্য এটা। বাট অনেক কেপেবল মানুষও কি সেখানে ভালো থাকতে পারে? বা অনেক সময় দেখবেন কোনো কেপেবল না, কিছুই না, কিন্তু সে তার লাইফে ভালো আছে। তো এই জিনিসটা না অনেক বেশি আনসার্টেন। আমার কাছে ভিডিওটা দেখে তাই মনে হলো। এবং হয় না অনেক ভিডিও শেষে আমার মনে হয় যে একটা মেসেজ পাচ্ছে। এই ভিডিও শেষে কনক্লুশনটা না মানে আপনি আপনার নিজের উপর ছেড়ে দিতে পারেন যে আপনার লাইফটা এখন কিভাবে যাচ্ছে, আপনি কি কি দেখলেন। এবং একটা মেসেজ না, এখান থেকে আপনি লাইফে একটা হিউজ ব্যাপার বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনার লাইফে শুধু আপনি আছেন। তো এটা দেখার পর যেটা হচ্ছিল, আমি আবার নর্মালি স্ক্রল করছিলাম, স্ক্রল করে ইনস্টাগ্রামে একটা রিলস চোখে আসে, সেখানে একটা মুভির ক্লিপ, আমি জানি না সেটা কোন মুভি। তো মুভির ক্লিপে এরকম একটা কথা বলা ছিল যে মানুষ তার বাই নেচার, তার কন্ডিশনের মাধ্যমেই সবসময় লোনলি থাকে। তো এটা কোনো দিন কোনো মানুষ এসে ফিল আপ করতে পারবে না। আপনি যত কাছের মানুষের সাথে থাকুন, যার সাথে থাকুন না কেন, একটা কোর জায়গায় আপনি লোনলি, এবং এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেম। এই জায়গাটা যে মানুষ নিজেকে ডেভেলপ করতে পারে, এই জায়গাটা যে মানুষ তার মাইন্ডফুলনেসকে প্র্যাকটিস করতে পারে বা তার লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে, যেখানে সে এমনভাবে নিজেকে গুছিয়েছে তার অন্য কোনো কিছু সেই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন হচ্ছে না, সেই মানুষটা আলটিমেটলি হয়তো হ্যাপি থাকে। এটা আমার জাস্ট একটা পার্সোনাল অপিনিয়ন। এই ভিডিওটা বলতে পারেন যে আমি দুটা ভিডিও দেখেছি, সেখান থেকে আমার কিছু পারসেপশন এসেছে, সেখান থেকে আমি ভিডিওটা বানিয়েছি। তো এটাই, লাইফটা আসলে অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আপনি দেখবেন একটা মানুষের কোনো মিনিমাম ভদ্রতা জ্ঞান নাই বা মিনিমাম ভালো মানুষটাও না, কিন্তু সে ভালো লাইফ লিড করছে। আবার অন্যদিকে একটা মানুষ অনেক কেপেবল, অনেক ভালো, এবং সে ডিজার্ভ করে, বাট সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, আমরা জানি না। এই আমি যে ভিডিওটা দেখেছিলাম ঐশ্বরিয়া রায়কে নিয়ে, সেটা দেখে আমার জাস্ট এটাই মনে হয়েছে যে এটার কনক্লুশন কি, এটার মানে এন্ড অফ দ্য ডে এটা কি হতে পারতো, বা এটা আমি নিজে কিভাবে বোঝাতে পারতাম। অনেকের লাইফ দেখে অনেকের লাইফ দেখে আমরা এরকম বুঝতে পারি যে এই এই জায়গায় সে ভুল করেছিল, এভাবে ঠিক করে দেওয়া যেত। এই যে তার লাইফটা আপনি কিভাবে ঠিক করে দিতেন, বা আপনি থাকলে কিভাবে বুঝতেন। এটাই আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি না লাইফের, সেটা বোঝাও সম্ভব না। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব মিরাকল একটা ব্যাপার ঘটেছে যে আমি ওই ভিডিওর পরে আবার এই ভিডিওটা আমার চোখে পড়ে, মানে রিলসটা, এবং সেখানে এরকম একটা কথা থাকে যে আমাদের লাইফের যেখানেই আমরা থাকি, মানুষের বাই নেচার মানুষ একটা কন্ডিশনে গিয়ে সবসময় লোনলি থাকে, ওটা কেউ এসে ফিল আপ করতে পারে না। সো ওটাকে আর নিজের উইকনেস না বানিয়ে সেটাকে আপনি স্ট্রেংথ বানাতে পারেন, সেটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। শুধুমাত্র ওই জায়গাটা নিজের কিছু পছন্দের কাজ সেখানে রাখুন। আপনার কফি খেতে ভালো লাগলে অনেক রেসিপি শিখে ফেলুন, কিভাবে কফি বানানো যায় মজার মজার। আপনার বাগান করার শখ থাকলে সেখানে আপনি কি কি নতুন গাছ আনতে পারেন, কিভাবে সেগুলো পরিচর্যা করতে পারেন দেখতে পারেন। আপনার ঘর গোছাতে ভালো লাগলে নতুন নতুন ডেকোরেট করার জিনিস আনতে পারেন, এবং আপনার ওই যে কোর টাইম, কোর জায়গায় নিজেকে রাখতে পারেন, নিজের শখের কাজে রাখতে পারেন। এটুকুই, সেটা চাইটে হতে পারে, আপনার ঘরের ছোট্ট একটা কর্নার বসে থেকে হতে পারে, মুভি দেখে হতে পারে, যে কোনো কিছু, এনিথিং। বাট যেটাই করবেন ওই কোর জায়গায় এমন একটা কিছুকে আপনি ইনক্লুড করার চেষ্টা করতে পারেন যেটা আপনাকে অনেক বেশি নিজস্বতা ফিল করাবে, যে আপনি পরিপূর্ণ, আপনি এনাফ। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, আমার জাস্ট একটা পারসেপশন থেকে ভিডিওটা বানালাম। আমি কোনো সাইকোলজিস্ট না, আমি কোনো সাইকোলজিস্ট না, আমার এই ধরনের কোনো আইডিয়া নাই, জাস্ট ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং ভিডিও থেকে আমার যা মনে হলো, বয়সের আঙ্গিকে যেটুকু শিখেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।